সমতা আর ন্যায্যতার ভিত্তিতে প্রথম যেটা আসে সেটা হচ্ছে নারী পুরুষের সমান মর্যাদার জায়গাটা। সমতার কথা বলবো, ন্যায্যতার কথা বলবো, মানবিক মর্যাদার কথা বলবো, অথচ জনগোষ্ঠীর একটা অংশকে একপাশে ফেলে দেব, রেখে দেব, সেটা তো হয় না। তারা নারীকে সম্মান দেবেন, মর্যাদা দেবেন, কিন্তু নারীকে সমান আসনে বসাতে তাদের অনীহা আছে। এনসিপি হতাশ করেছে আমাদের তরুণ নেতৃত্ব, আগামী প্রজন্ম, নতুন প্রজন্ম আমাদেরকে হতাশ করেছে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্বাচন পরবর্তী যে সরকার এসছে, সেখানে তো প্রত্যাশাটা তো আমাদের অনেক বড়। বিশেষ করে নারী সমাজ বাংলাদেশের যে বিশাল আশা করেছিল, সেই আশা তো প্রাথমিকভাবে পূরণ হয়নি। আমরা তো চেয়েছিলাম যে সরাসরি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আসবেন, সবগুলা দল মনোনয়ন দিবে, কিন্তু সেখানে আমরা দেখলাম দলগুলো থেকে তেমন মনোনয়ন দেয়াই হয়নি। বাম দলগুলো শুধু দিয়েছিল, তারা অনেক সংগ্রাম করে উঠে আসতে পারেননি। কিন্তু যারা এসছেন তারাও যদি আগের মতো করে ট্রেডিশন বজায় রাখেন, তাহলে তো আমাদের প্রত্যাশা পূরণ হবে না। সেই একই জায়গায় একই প্রশ্ন, একই ট্রেন্ড যদি আসে সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে, প্রথম তো হচ্ছে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে পরিবার বিবেচনা করা, বা পারিবারিক ঐতিহ্য, কোন পরিবার থেকে এসছেন, কার আত্মীয়, কার কিছু, সেটা যদি বিবেচনা করা হয়, তাহলে তো অনেক সময় আমরা যোগ্য প্রার্থী পাবো না, যোগ্য একজন সংসদ সদস্য পাবো না। যদিও এটা রাজনৈতিক দলগুলা, তারা কিন্তু এটা স্বীকার করেন না। তারা বলেন যে এটা রাজনৈতিক ঐতিহ্যের মধ্য দিয়ে তারা উঠে আসেন বলে, তাদের প্রশিক্ষণ হয়, তারা ওইভাবে বেড়ে ওঠেন। কিন্তু আমরা তো দেখেছি, আমরা তো হোঁচট খেয়েছি আগের সংসদগুলোতে। আমাদের সংসদ সদস্য যারা নারী সংরক্ষিত আসনে থাকতেন, তারা কথা বলতেন বড় জোর তাদের এলাকার উন্নয়ন, নারী সমাজের প্রতিনিধি হিসেবে তাদেরকে আমরা কথা বলতে শুনিনি, বা তেমনভাবে কখনোই তারা কথা বলেননি। এটা দীর্ঘদিন ধরে এই প্রথা চলে আসছে। ফলে এইবারও এই প্রথার বিরুদ্ধে গিয়ে আমাদের বর্তমানে যারা সংসদে যাবেন, সরকারি দল, বিরোধী দল, তারা শক্ত অবস্থান নিতে পারবেন কি না, মাঠ থেকে একদম শক্তিশালী নারী প্রার্থীকে দেয়া, এবং সেই জায়গায় যে নারী প্রার্থী শুধু এলাকার কথা বলবেন না, দেশের কথা বলবেন, বাংলাদেশের বঞ্চিত নারী সমাজের কথা বলবেন, যে খেটে খাওয়া মানুষের কথা বলবেন, যে নারী রাস্তায় ইট ভেঙে খায় তার অধিকারের কথা বলবেন, যে কৃষক নারী মাঠে ময়দানে কাজ করে তার কথা বলবেন, তার হয়ে লড়বেন, তার জন্য সংসদের ভেতরে বাইরে কাজ করবেন। সেরকম আমরা তো প্রত্যাশা করবই। হোঁচট তো খেয়েছি মনোনয়নের ক্ষেত্রে। এখন উঠে যখন দাঁড়িয়েছি, এবং যখন বাংলাদেশের সরকার, এখন একটা সরকার বারবারই বলছেন তারা সমতা ন্যায্যতার ভিত্তিতে তারা দেশ চালাবেন। এখন সমতা আর ন্যায্যতার ভিত্তিতে প্রথম যেটা আসে সেটা হচ্ছে নারী পুরুষের সমান মর্যাদার জায়গাটা। সেটা যদি তারা প্রতিষ্ঠা করতে পারেন সংসদের ভেতরে বাইরে, তাইলে অনেক বড় একটা পাওয়া হবে আমাদের। এখানে দুটো প্রশ্ন আছে, বিষয় আছে। একটি হলো মেরিট থাকলেই যে কেউ যোগ্য প্রতিনিধি হতে পারবেন সংসদের ভেতরে, সেটা সব সময় প্রত্যাশা করা ঠিক না। একজন প্রান্তিক নারীও কিন্তু সংগ্রাম করে উঠে এসছেন, হয়তো রাজনীতিতে কাজ করছেন দীর্ঘদিন ধরে, তিনি শিক্ষা দীক্ষার মেরিটে হয়তো অত এগিয়ে না, কিন্তু অন্য দিক থেকে তার যোগ্যতা এবং দক্ষতা যে কোনো একজন উচ্চশিক্ষিত নারীর চেয়েও হয়তো বেশি হতে পারে। আমরা মাঠে ময়দানে কাজ করে এটা দেখেছি। সেই জায়গায় আমি মনে করি এবার নবীন প্রবীণের সমন্বয়ে তো আমরা মন্ত্রিসভা হয়েছে দেখেছি, আমরা সংসদেও সেরকম চাই। নবীন প্রবীণ পড় খাওয়া রাজনৈতিক নেতৃত্ব যেরকম আছে,
দীর্ঘদিন ধরে সংগ্রাম করে কষ্ট করেছেন, ঠিক তেমনি উঠে আসছেন উদীয়মান যারা, তারাও থাকবেন, সেটাই প্রত্যাশা করি। এক কথায় যদি বলি, তারা তাদের কথা রাখেননি, কোনো দল তাদের কথা রাখেননি। তারা বলেছিলেন যে ন্যূনতম 5%, যেটাকে আমরা দয়া দাক্ষিণ্য বলে আমরা ব্যঙ্গ করেছি নারী সমাজের পক্ষ থেকে। কিন্তু তারপরেও তারা যখন লিখিতভাবে 5% ঐকমত্য কমিশনে গিয়ে বলে এসছেন সবগুলো দল, সেখানে সেটা তো আমরা দেখিনি। তাহলে এই যে দলগুলা নারী সম্পর্কে তাদের অবস্থান, শুধুমাত্র নারীকে সামাজিক উন্নয়নের খাত হিসাবে দেখা অথবা অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি হিসাবে দেখা না, নারীকে তার আসন মর্যাদার জায়গায় দেখা, সেটা অনেক বড়। সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। এবং দলগুলোর থেকে যেসব বক্তব্য বিবৃতি এসছে, যে দল সরকার গঠন করেছেন তারা অনেক প্রগতিশীল বক্তব্য দিচ্ছেন, সেটা কাজে প্রতিফলিত হবে আশা করব। আমরা তো ওই যে বললাম যে কেউ কথা রাখে না, এক সময় তো 1/3 দেওয়ার কথা ছিল, শুধুমাত্র সংসদে না, তাদের দলের কাঠামোর, নীতি নির্ধারণী কাঠামোর সর্বস্তরে 1/3 নারী থাকার কথা ছিল, সেটি হয়নি। যে দল সরকার গঠন করেছেন সেখানে তাদের দায়িত্বটা সব সময় বেশি থাকবে। বিরোধী দলের তো দায়িত্ব আছে, কিন্তু সরকারি দলের দায়িত্ব হচ্ছে দৃষ্টান্ত স্থাপন করা, এবং সেই দৃষ্টান্তটা এবং বাংলাদেশের স্বাধীনতার যে স্বপ্ন ছিল, যে মূলমন্ত্র ছিল, জুলাই গণ অভ্যুত্থানে যে বৈষম্য বিরোধী যে স্পিরিটটা ছিল, সেইটার থেকে নিয়ে যদি বিএনপি সরকার গঠন করেছেন, যেহেতু তাদের দায়িত্ব অনেক বেশি ওই বৈষম্যটা নিরসন করা, নারী পুরুষের, ধনী দরিদ্রের আর গ্রাম শহরের আরেকটা বৈষম্য নিরসন করা, যেটা হলো তাদের আমাদের মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্র ছিল, সমতা, ন্যায্যতা, মানবিক মর্যাদা। এই জায়গাগুলো যদি তারা অনুসরণ করতে পারেন, তাহলে তারা, আমি মনে করি, তাদের রাষ্ট্রীয় দায়িত্ব তারা পালন করলেন, শুধু সরকার হিসাবে না, রাষ্ট্রের একটা বড় অংশ হিসাবে। এখন যতটুকু বুঝতে পারি, জামাতের একটা তো অবস্থান আছে, সেটা তাদের আদর্শিক একটা অবস্থান আছে, এবং তাদের প্রধান বিদেশি মিডিয়াতে যে বক্তব্যটা দিয়েছেন আল জাজিরাতে, সেখানেই সুস্পষ্ট হয়েছে যে তারা নারীকে সম্মান দেবেন, মর্যাদা দেবেন, কিন্তু নারীকে সমান আসনে বসাতে তাদের অনীহা আছে, এবং তারা বলেছেন কখনোই নারী প্রধান হবেন না। এটা তাদের এক ধরনের বৈপরীত্য আছে, তাদের কথাবার্তার মধ্যে, কাজের মধ্যে বৈপরীত্য আছে। এই কারণেই বলবো, তারা কিন্তু একসময় নারী সরকার প্রধানের অধীনেই কাজ করেছেন। সেই জায়গায় এই কথাগুলোর বৈপরীত্য থাকার কারণে আমরা ঠিক বুঝতে পারছি না। আমরাও কিন্তু সাধারণ জনগোষ্ঠী, সাধারণ নাগরিক বা নারী হিসাবে আমি বলবো, আমরা কিন্তু এক ধরনের দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছি যে তারা আসলে সংরক্ষিত নারী আসনে কোন কৌশল অবলম্বন করে কাদেরকে মনোনয়ন দেবেন, কিভাবে দেবেন, সেখানে তাদের কৌশলটা কী হবে বুঝতে পারছি না। কিন্তু আমরা কিন্তু এই ব্যাপারে আসলেই এক ধরনের দ্বিধার মধ্যে আছি। হতে পারেন কি বুঝতে পারছি না, কে হতে পারেন। আমরা কিন্তু দেখেছি, বিশ্ববিদ্যালয়ে দেখলাম না, নির্বাচনগুলো হলো আমাদের ছাত্র সংসদে, সেখানে কিন্তু নারী নেতৃত্ব উঠে এসছে, এবং তাদেরকে আমরা অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করতে দেখেছি। জামাতের মূল ধারা যেটা, তার মধ্যে আমরা কিন্তু নারী নেতৃত্ব খুব একটা দেখছি না। অথচ সেদিন তারা ইলেকশন কমিশনে গেছেন, অতি সম্প্রতি নির্বাচনের আগে 6 জন প্রতিনিধি গেছেন, তার মধ্যে 4 জনই নারী ছিলেন। তার মানে তাদের মধ্যেও নেতৃত্ব আছে, অভাব নেই, কিন্তু সেই নেতৃত্বটাকে সামনে আসতে দিতে হবে, তো পাশে বসালেও হবে না, সাথে রাখতে হবে। এই মনোবৃত্তি নিয়ে যদি তারা এগোতে পারেন, তা আমরা মনে করি তাদের দলের মধ্যেও প্রচুর নারী নেতৃত্ব আছে। আমরা তো চেয়েছিলাম, ন্যূনতম নারী আন্দোলনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, এমনকি
নির্বাচন কমিশনে, ঐকমত্য কমিশনে দল বেঁধে আমরা গেছি, সেখানে দাবিটা করা হয়েছিল যে ন্যূনতম 100 জন থাকতে হবে। কারণ 50 তো সংরক্ষিত, আমরা তো বলেছিলাম মনোনয়নই দিতে, সেখানে তো আমরা 4% মতো পেলাম বিএনপির কাছ থেকে। সেই জায়গায় আমরা যদি বলি এখন যে ন্যূনতম 100 দিতে হবে, সেটা তাদের সংবিধান সংস্কারের মধ্য দিয়ে নিয়ে আসতে হবে। যদি রাজনৈতিক অঙ্গীকার থাকে, যদি সমতা, ন্যায্যতা, মানবিক মর্যাদা, বৈষম্যহীনতার এর প্রতি যদি বিশ্বাস থাকে, তা আমি তো মনে করি যে কোনো দলই ওই অবস্থানে যাওয়া উচিত যে নারীকে নিয়ে আসা তার মর্যাদার আসনে। এনসিপির উপরে আমাদের অনেক এক ধরনের প্রত্যাশা ছিল যে তারা একটা সুষম জায়গায় আমরা যেতে পারবো। তারা তো বৈষম্যহীনতার কথা বলেই দেশের রাজনীতিতে এসছেন। সেই জায়গায় তারা যখন এমন একটা দলের সাথে গাঁটছড়া বাঁধলেন, যে দল নারী নেতৃত্বকেই স্বীকার করে না, সেই জায়গায় আমি মনে করি এনসিপি হতাশ করেছে আমাদের তরুণ নেতৃত্ব, আগামী প্রজন্ম, নতুন প্রজন্ম আমাদেরকে হতাশ করেছে। যে কারণে আমি মনে করি তাদের মধ্যে থাকা নারী যারা ছিলেন তারাও সরে এসছেন, কারণ তাদের কাছেও মনে হয়েছে এই আতাতটা ঠিক নিজেদের মর্যাদার সাথে যায় না, নিজেদের আদর্শিক অবস্থানের সাথে যায় না।